রিভিশন স্ট্র্যাটেজি কিরকম হওয়া উচিত, কিংবা সবচেয়ে ইফেক্টিভ ওয়েতে কিভাবে রিভিশন দেয়া যায় যাতে তুমি তোমার তথ্যগুলা ভুলে না যাও, কিংবা পরীক্ষার সময় তোমার ভুলটা একদম মিনিমাম লেভেলে পৌঁছায়। তো আজকে এই ইম্পর্টেন্ট টপিকটা নিয়ে কথা বলবো, এবং আজকের এই টপিকের মধ্যে অনেকগুলো প্রশ্ন আমি কাভার করব। নাম্বার ওয়ান, কিভাবে আসলে রিভিশনটা শুরু করা উচিত, রিভিশন শিডিউলটা কিরকম হওয়া উচিত, কিংবা তুমি কতবার পরীক্ষার আগে কতবার তোমার একটা চ্যাপ্টার রিভিশন হওয়া উচিত, অর্থাৎ তোমাদের মনের যত বেসিক প্রশ্ন রিভিশন নিয়ে সবগুলা প্রশ্নে আজকে ইনশাল্লাহ কাভার করব। প্রথম কথা, রিভিশনটা কেন জরুরি। ধরো তুমি একটা চ্যাপ্টার আজকে পড়লা, যে চ্যাপ্টারটা হচ্ছে রক্ত ও সঞ্চালন। এই রক্ত ও সঞ্চালন চ্যাপ্টারটা তুমি ধরো সুন্দর একটা ক্লাস করলা, সুন্দর একটা ক্লাস করার পরে তুমি বইটা রিডিং দিলা। কিন্তু সত্যি কথা বলতে, আমরা যখন বইটা পড়ি, বই যখন রিডিং দিই, তখন আসলে গল্প উপন্যাসের মতো করে রিডিং দিয়ে যাই, এবং ওই জিনিসটা যদি আমরা রিভিশন না দেই, কিংবা আমরা যদি অ্যাক্টিভ রিকলের মধ্যে না যাই, তাহলে সেই জিনিসটা কোনোভাবেই আমাদের পরীক্ষার সময় মাথায় থাকবে না। সেটা ডেইলি এক্সাম হোক, সেটা রিভিউ এক্সাম হোক, কিংবা সেটা একদম ফাইনাল এডমিশন টেস্ট হোক। এবং সত্যি কথা বলতে, তুমি যখন ডেইলি এক্সাম দিবা, রিভিউ এক্সাম দিবা, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, মডেল টেস্ট, এই প্রত্যেকটা ধাপ আসলে তোমার রিভিশন স্ট্র্যাটেজিটাকে হচ্ছে মডিফাই করবে, এবং প্রত্যেকটা ধাপ তোমার রিভিশন দেওয়ার হচ্ছে এক একটা সময়। ওকে, তাহলে প্রথম ব্যাপার হচ্ছে আমার রিভিশনটা কিরকম দেওয়া উচিত। তো রিভিশন দেওয়ার আগে আমি আগের একটা ভিডিওতে কথা বলেছিলাম যে কিভাবে তোমার মেইন বইটা দাগানো উচিত। আশা করি সেই ভিডিওটা তোমরা দেখে ফেলছো অলরেডি। আমি তাও একবার বলি, একবার রিক্যাপ করলে জিনিসটা হচ্ছে একটু সুবিধা হবে তোমাদের জন্য। প্রথম কথা, আমি ফার্স্টে বলছিলাম যে কোনো একটা ক্লাস করার শুরুতে তোমার অবশ্যই মেইন বইটা দাগিয়ে ফেলা উচিত আমাদের দাগানো বইয়ের পিডিএফ অনুসারে। সেই দাগানো বইয়ের পিডিএফ অনুসারে তুমি দাগাই ফেললা। তারপরে তোমার কি করা উচিত, তারপরে তুমি যখন ক্লাস করবা, ক্লাস করার সময় তোমার কাছে যেই লাইন অথবা যেই টপিকগুলো তোমার কাছে কঠিন মনে হচ্ছে ক্লাস করার সময়, তখন সেই লাইন, সেই ইনফোগুলা অথবা সেই টপিকগুলা এভাবে স্টার মার্ক দিয়ে অথবা ইনফরমেশনটা জাস্ট এভাবে সার্কেল দিয়ে তুমি এভাবে আইডেন্টিফাই করবা। অবশ্যই ভিন্ন একটা কালি ইউজ করবা, যেমন আমার এখানে হলুদ কালির হাইলাইটার ইউজ করো, আমি এখানে নীল কালির একটা মার্কার অথবা কলম দিয়ে ইনফরমেশনগুলা সার্কেল করে রাখছি, অথবা যেই টপিকটা আমার ক্লাস করার সময় কঠিন মনে হচ্ছিল সেটা আমি দাগায় রাখছি। ওকে, তারপরে তুমি যখন সেলফ স্টাডি টাইমে আসলো, সেম সেলফ স্টাডি টাইমে ধরো তোমার কাছে এই টপিকটা আবার কঠিন মনে হচ্ছে, এই লাইনটা কঠিন মনে হচ্ছে, প্লাজমিন এনজাইম ফাইব্রিন জালককে ধ্বংস করে দেয়, এটাও তুমি নীল কালি দিয়ে সার্কেল করলা। তাহলে এই যে তুমি ধাপগুলোর মধ্যে দিয়ে গেলা, এই ধাপগুলো হচ্ছে তোমার রিভিশন টাইমটাকে অনেক বেশি শর্ট করবে। এখন আমি আসি রিভিশনের ব্যাপারে, তোমার কোত্থেকে রিভিশনটা আসলে শুরু করা উচিত। আমরা একটু এখানে দেখি। ফার্স্টে এখানে দেয়া আছে দাগানো বই, সেকেন্ডে এখানে দেয়া আছে হচ্ছে কঠিন টপিক প্লাস হচ্ছে তথ্য। কি দেয়া আছে? কঠিন টপিক প্লাস হচ্ছে তথ্য। তাহলে আজকে তোমার রক্ত সঞ্চালন চ্যাপ্টারটার উপর ক্লাস হলো, এবং তুমি সেই চ্যাপ্টারটার উপর হচ্ছে সেলফ স্টাডি করে ফেললে। এবং আমি তোমাদের বারবার বলি, তোমরা যখন একটা ভালো ক্লাস করবা মনোযোগ দিয়ে, তখন সেটা তোমার সেলফ স্টাডি টাইমটাকে অনেক বেশি কমায় আনবে, এবং তোমার সেলফ স্টাডি টাইমটা যত বেশি কমবে, তুমি রিভিশন দেওয়ার জন্য তত বেশি সময় পাবা। ওকে, এটা হচ্ছে মেইন ব্যাপার। এই জন্য ক্লাস করাটা জরুরি, ক্লাস কখনো মিস দিবা না। ক্লাস করার পরে তারপর হচ্ছে তুমি এই চ্যাপ্টারটা পড়ো, তাহলে অনেক বেশি ইজি মনে হবে। তাহলে তুমি সেলফ স্টাডি করে ফেললা। সেলফ স্টাডি করার পরে প্রথমবারের মতো রক্ত সঞ্চালন চ্যাপ্টারটা তুমি যখন এডমিশন টাইমে সেলফ স্টাডি করলা, এরপরে ধাপটা হচ্ছে আসলে আমাদের রিভিশন টাইম। সো এই রিভিশন টাইমটাকে আমরা মূলত কয়েকটা ভাগে ভাগ করতে পারি। ধরো রক্ত সঞ্চালন চ্যাপ্টারটা যদি আজকে ক্লাস হয়, তুমি সেলফ স্টাডি করে ফেললা, তাহলে অবশ্যই আগামীকালকে আমাদের ব্যাচ অনুসারে হচ্ছে 6:30টার সময় তোমার এক্সাম, ডেইলি এক্সাম সন্ধ্যা 6:30টায়। সো বিফোর ডেইলি এক্সাম তোমার রক্ত সঞ্চালন চ্যাপ্টারটার উপর যখন 6:30টায় এক্সাম, তার আগে তোমার এই রক্ত সঞ্চালন চ্যাপ্টারের কয়েকটা ব্যাপার দুইবার রিভিশন দেওয়া উচিত। কোন কোন সেই ব্যাপার? নাম্বার ওয়ান, তুমি অবশ্যই পুরো দাগানো বইটা রিভিশন দেওয়ার টাইম পাবা না, কিন্তু ডেইলি এক্সামের শুরুতে, ডেইলি এক্সামের আগে, ধরো ডেইলি এক্সামের মোটামুটি 6 থেকে 7 ঘন্টা আগে তোমার, তুমি যে কঠিন টপিক কিংবা তথ্যগুলো দাগায় রাখছো দুই ধাপে, একটা হচ্ছে ক্লাস করার সময় নীলকালিতে দাগানো, আবার হচ্ছে প্রথমবারের মতো রক্ত সঞ্চালন চ্যাপ্টারটা পড়ার সময় নিজে যে নীলকালিতে দাগায় রাখছো, যেগুলো তোমার কাছে কঠিন মনে হয়েছিল, সেই কঠিন টপিক এবং হচ্ছে তথ্যগুলা, কঠিন টপিক এবং হচ্ছে তথ্যগুলা, এই দুইটা জিনিস অবশ্যই তোমার ডেইলি এক্সামের 6 থেকে 7 ঘন্টা আগে মোটামুটি তুমি ধরো 30 মিনিট থেকে 45 মিনিটের মধ্যে একবার একটু নজর
দিয়ে ফেলা উচিত, অর্থাৎ একবার একটু জাস্ট রিক্যাপ করে ফেললা। তাহলে কি হবে, ওই কঠিন টপিক অথবা তথ্যগুলো থেকে তোমার যদি ডেইলি এক্সামে প্রশ্ন আসে তখন তুমি ওই জিনিসগুলো হচ্ছে মিস করবা না। সো আমাদের আসলে গ্রেডিং করাটা খুব গুরুত্বপূর্ণ, এজন্য পড়াশোনার সময় খুব সতর্কভাবে পড়াশোনা করতে হবে। যে আমি ধরো ক খ গ ঘ অলরেডি পারি, কিন্তু কতে যে কলম হয় সেই জিনিসটা পারি না। সো কতে যে কলম হয় এটা আমার আগে আইডেন্টিফাই করে রাখতে হবে, যাতে আমি রিভিশন দিতে পারি এটা ঠিক মতো। এই জন্য ডেইলি এক্সামের ধরো 6 থেকে 7 ঘন্টা আগে তুমি যে কঠিন টপিক এবং তথ্যগুলো তুমি আলাদাভাবে নীলকালিতে দাগায় রাখছো, সেগুলো তুমি 30 থেকে 45 মিনিটের মধ্যে একবার একটু কুইক রিক্যাপ করে ফেললা, একবার একটু কুইকলি দেখে ফেললা, চোখ বুলিয়ে ফেললা। এরপরে ডেইলি এক্সাম তো তোমার 6:30টার সময় সন্ধ্যায়। সো সন্ধ্যা 6টার সময় তুমি ট্রাই করবা যে 20 থেকে 25 মিনিট, সর্বোচ্চ 30 মিনিটের মধ্যে ওই কঠিন টপিক আর তথ্যগুলো আরেকবার একটু দেখে ফেলতে। বুঝতে পারছো? তাহলে দেখছো তুমি কিন্তু রক্ত সঞ্চালন চ্যাপ্টারটার উপর সেলফ স্টাডি করছো। ওই সেলফ স্টাডি হচ্ছে প্রথমবারের মতো তুমি যখন করছো, তখন তো আমরা বলি যে প্রথমবার তুমি যখন একটা বই পড়বা অবশ্যই তুমি পুরো বইটা একবার রিভিশন দাও, পরে যতবার রিভিশন দিবা দাগানো লাইনগুলা আর কঠিন টপিক তথ্যগুলা বারবার রিভিশন দিবা, ঠিক আছে? সো তুমি একবার রক্ত সঞ্চালন চ্যাপ্টারটা পড়ার পরে ডেইলি এক্সামের আগে 2টা ধাপে রিভিশন দিবা, শুধুমাত্র কঠিন টপিক এবং তথ্য। একটা 6 থেকে 7 ঘন্টা আগে ডেইলি এক্সামের, আরেকটা হচ্ছে ডেইলি এক্সামের আধা ঘন্টা আগে। বেশি সময় নিবা না, 30 থেকে 35 মিনিটের মধ্যে এই 2টা সেশন হচ্ছে তুমি শেষ করবা। তাহলে তুমি দেখবা তোমার ডেইলি এক্সামের মার্কসটা দেখবা অনেকখানি বেড়ে গেছে, এই জাস্ট একটা ফর্মুলা তুমি যদি ইউজ করো। তাহলে এটা গেল আমাদের প্রথম রিভিশন শিডিউল, এটা হচ্ছে আমাদের প্রথম রিভিশন শিডিউল। ওকে, এরপরে দেখো, এরপরে ডেইলি এক্সাম তুমি দিলা। এই ডেইলি এক্সাম দেওয়ার পরে তোমার একটা খাতা হবে, যেই খাতাটা হচ্ছে ভুলের খাতা। অর্থাৎ তুমি ডেইলি এক্সামে যেই তথ্যগুলা তুমি ভুল করছো সেই ভুলগুলা তুমি একটা খাতার মধ্যে লিখে রাখবা। এই জন্য আগের স্লাইডে দেখো এখানে দেয়া আছে যে ভুল করা তথ্য প্লাস টপিক এবং ভুলের খাতা। অর্থাৎ ভুলের খাতার মধ্যে তুমি যে প্রশ্নগুলো ভুল করছো সেই প্রশ্নগুলো তুমি লিখে ফেলবা, বই থেকে ওই তথ্যগুলো এবং টপিকগুলো হচ্ছে দাগাই ফেলবা। তো তোমার এখন রিভিশনের টপিকের মধ্যে আরো একটা নতুন টপিক অ্যাড হয়েছে, যেই তথ্যগুলা বা যেই টপিকগুলো তুমি পরীক্ষার সময় ভুল করছো আসলে, এটা এখন তুমি ফিল্টার করে ফেলতে পারলা। সো এখন তোমার কাজ কি, তোমার রক্ত সঞ্চালন চ্যাপ্টারটার পরীক্ষা তো আগামীকালকে হয়ে গেল, তাই না? তো এর পরের দিন সকালে উঠে তুমি একটা মর্নিং সেশন রাখবা এই রক্ত সঞ্চালনের রিভিশনের উপরে। এই রক্ত সঞ্চালনের রিভিশনের উপরে তুমি যে মর্নিং সেশনটা রাখবা, সেই মর্নিং সেশনে তুমি শুধুমাত্র সেই ভুলের খাতা থেকে ওই তথ্যগুলা হচ্ছে রিভিশন দিলা, অথবা সেই ভুল করা তথ্য এবং টপিকগুলো বই থেকে দেখে ফেললা। ওকে, তাহলে আমি তোমাকে রিভিশনের একটা লেয়ার সাজিয়ে দিচ্ছি, এই লেয়ারটা তুমি অনুসরণ করো। আমি এই স্ট্র্যাটেজি অনুসরণ করতাম এবং আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো কাজে দিছে আমার ক্ষেত্রে। সো আশা করি তোমাদের ক্ষেত্রেও এটা অনেক বেশি হেল্পফুল হবে। অতএব তোমার যদি আগামীকালকে রক্ত সঞ্চালন চ্যাপ্টারটার পরীক্ষা থাকে, এর পরের দিনে মর্নিং সেশনে তুমি আগের দিনে ডেইলি এক্সামে ভুল করা যে তথ্যগুলো আছে এবং যেই টপিকগুলো থেকে তুমি ভুল করছো এগুলো একবার কুইকলি একটা চোখ বুলিয়ে যাবা। ওইটাও মোটামুটি আধা ঘন্টার একটা সেশন হবে, বুঝতে পারছো? এর বেশি সেশন হবে না। সো রিভিশন টাইমটাকে কিভাবে শর্ট করতে হয় এই জিনিসটা আজকের আলোচনার কিন্তু একটা মুখ্য বিষয়, খেয়াল করবা। ওকে, এরপরে দেখো, এখন এখানে আমি একটা কথা বলছি যে এক নামে একটা কথা লিখছি, এই এক মানে কি? তো রিভিশনের শিডিউলের ক্ষেত্রে সবসময় একটা ফর্মুলা নর্মালি ইউজ করা হয় যে কোনো একটা চ্যাপ্টার পড়ার একদিন পরে একবার রিভিশন দিতে হয়, এক সপ্তাহ পরে একবার রিভিশন দিতে হয়, 30 দিন পরে একবার রিভিশন দিতে হয়, এবং পরবর্তীতে 2 মাস, 2.5 মাস, 3 মাস যখন তোমার এক্সাম থাকবে, মানে ফাইনাল এডমিশন টেস্ট যখন হবে, সেই সময়টা বিবেচনা করে আরেকবার রিভিশন দেওয়াটা হচ্ছে ভালো। এটা হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ রিভিশন শিডিউল, বুঝতে পারছো? আচ্ছা, তো এই একদিন পরে রিভিশনের যে ব্যাপারটা তুমি এটা দিয়ে ফেলছো, এটা নিয়ে তোমার কোনো টেনশন নাই। এটা তুমি ডেইলি এক্সামের আগে একবার দিছো, আবার ডেইলি এক্সাম দেওয়ার পরে যেই ভুলগুলা করছো সেই ভুলগুলা থেকেও কিন্তু আবার হচ্ছে একবার রিভিশন দিয়ে ফেললা ছোট ছোট রিভিশন সেশনের মাধ্যমে। এরপরে তোমার এক সপ্তাহ পরে যখন রিভিউ এক্সাম থাকবে, তো সেই রিভিউ এক্সামের ক্ষেত্রে তুমি আবার রিভিশন দিতে বসবা, এবং আমার বিশ্বাস যে তোমার রিভিশন দিতে এখন আরো কম সময় লাগবে, কারণ তোমার রক্ত সঞ্চালন চ্যাপ্টারটা তুমি অলরেডি 3-4 বার দেখে ফেলছো। সো তোমার কাছে খুব পরিচিত মনে হবে এই চ্যাপ্টারটা। সো তুমি যখন রিভিউ এক্সামে তো আমরা নর্মালি 4 থেকে 5টা চ্যাপ্টার থাকে, সাথে সাধারণ জ্ঞান থাকে, ইংলিশ থাকে। সো এতগুলা জিনিস যদি আমি শর্ট টাইমের মধ্যে রিভিশন দিয়ে শেষ করতে না পারি, যদি আমি ইফেক্টিভলি রিভিশন দিতে না পারি, তুমি আসলে কাজের কাজ কিছু হবে না। সো সেক্ষেত্রে আমি কি বলবো, সেক্ষেত্রে তুমি যখন
4-5টা চ্যাপ্টার জিকে ইংলিশ রিভিশন দিবা। নর্মালি আমরা রিভিউ এক্সামের আগে একদিন গ্যাপ রাখার চেষ্টা করি, ঠিক আছে? একদিন গ্যাপ রাখার চেষ্টা করি যাতে তোমরা সবগুলো চ্যাপ্টার মোটামুটি ভালোভাবে একটা রিভাইজ দিয়ে পরীক্ষাটা দিতে পারো। সো সেক্ষেত্রে আমি বলবো কি যে রিভিউ এক্সামের আগেও তোমার কঠিন টপিক, তারপর তথ্য, যেগুলো তুমি ক্লাসের সময় কিংবা সেলফ স্টাডি করার সময় আলাদাভাবে নীল কালিতে দাগায় রাখছিলা, কারণ এগুলো তোমার কাছে কঠিন মনে হচ্ছিল, এবং সাথে ভুলের খাতা, ভুল করা তথ্য এবং টপিকগুলা যেগুলো আলাদাভাবে তুমি তোমার বইয়ে দাগায় রাখছো, জাস্ট এই জিনিসগুলা আগে তুমি সবগুলা চ্যাপ্টারের এই জিনিসগুলো আগে কাভার করো, এই জিনিসগুলো আগে তুমি রিভিশন দেওয়া শেষ করো। যদি তুমি দেখো যে রিভিউ এক্সামের যতগুলা চ্যাপ্টার তোমার পরীক্ষায় আছে সবগুলা চ্যাপ্টারের ক্ষেত্রে এই টপিকগুলো তুমি রিভিশন দিয়ে শেষ করতে পারছো, তারপরে তুমি দাগানো যেই বইটা আছে সেই দাগানো বইটা দেখে পুরো হাইলাইটের যে বইটা এক নজরে একটু অল্প সময় চোখ বুলিয়ে যেতে পারো। বাট আগে তোমার কঠিন টপিক, তথ্য, ভুল করা তথ্য, টপিক, ভুলের খাতা, এই জিনিসগুলো আগে রিভিশন দিয়ে শেষ করতে হবে, ঠিক আছে? কারণ আমি জানি এই জিনিসগুলোর বাইরের যে জিনিসগুলো আছে সেগুলো অলরেডি তোমার জানা আছে, কারণ তুমি একাডেমিকেও পড়ছো, অথবা এগুলো তোমার বেসিক অনুসারে তুমি এগুলো অলরেডি জানো, যার জন্য এইগুলো জিনিসগুলো তোমার এই টপিকগুলোর মধ্যে আসে নাই, বুঝতে পারছো? সো রিভিউ এক্সামের আগে তুমি আগে এই কঠিন টপিক, তথ্য, ভুল করা তথ্য, টপিক কিংবা ভুলের খাতা যেগুলো আছে এগুলোকে রিভিশন দিয়ে শেষ করে তারপর তুমি বাকি যেই তোমার বইটা হাইলাইটেড করা আছে সেই জিনিসটা তুমি পড়ো। ওকে, বুঝতে পারছো? তাহলে দেখবা তোমার রিভিশন টাইমটা শর্ট হচ্ছে, তুমি সবগুলা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ টপিকগুলা, কঠিন টপিকগুলা, তথ্যগুলা তোমার ভালো মতো রিভিশন দেওয়া হয়ে যাচ্ছে। ওকে, এরপরে 1 মাস পরে আরেকবার একটু রিভিশন প্ল্যানটা রাখা উচিত, এবং এই 1 মাস পরে তুমি যে রিভিশন স্ট্র্যাটেজিটা ফলো করবা সেটার ক্ষেত্রে আমি বলবো এখন বেশ কিছুদিন হয়ে গেছে যে এই চ্যাপ্টারটা আসলে তুমি চোখে দেখো নাই, সেক্ষেত্রে আমি বলবো যে এই 30টা দিন পরে তুমি যখন একটা চ্যাপ্টারের রিভিশন দিবা সেক্ষেত্রে আমি বলবো একটা চ্যাপ্টার রিভিশনের ক্ষেত্রে তুমি সর্বোচ্চ হচ্ছে তোমার সময় অনুযায়ী হয়তো বা হচ্ছে 1-1.5 অথবা 2 ঘন্টা তুমি নিতে পারো একটা চ্যাপ্টার রিভিশন দেওয়ার ক্ষেত্রে। কারণ কি? কারণ সেক্ষেত্রে তুমি ওই চ্যাপ্টারটার পুরো হাইলাইটেড যে পিডিএফটা আছে সেই হাইলাইটেড পুরো দাগানো বইটাই তুমি একবার একটু চোখ বুলানোর চেষ্টা করো, কারণ অনেকদিন তোমার এই চ্যাপ্টারটা আসলে দেখো নাই তুমি, বুঝতে পারছো? সো পুরো চ্যাপ্টারটা তুমি যখন চোখ বুলাবা হাইলাইটেড জিনিসগুলো, তখন সঙ্গে সঙ্গে তোমার কঠিন টপিক, তথ্য কিংবা ভুল করা তথ্য টপিকগুলো তোমার অলরেডি দেখা হয়ে যাবে। সো 30 দিন পরে কিংবা 7 দিন পরে তুমি যখন আরেকবার এই চ্যাপ্টারগুলো রিভিশন দেওয়ার সুযোগ পাবা, তখন সেক্ষেত্রে আমার মতে তুমি হাইলাইটেড পুরো বইটা একবার একটু চোখ বুলানো উচিত, বুঝতে পারছো? এবং এক্ষেত্রে আমার মনে হয় না তুমি যদি এর আগে 1 দিন পরে কিংবা 7 দিন পরে যতবার ভাইয়ার রিভিশন শিডিউলের কথা বললো এই জিনিসগুলো যদি ফলো করো, 30 দিন পরে পুরো বইটা চোখ বুলাতে তোমার দেখবা খুব বেশি একটা সময় লাগবে না। জাস্ট দাগানো জিনিসগুলো তুমি দেখলে তোমার কাছে পরিচিত মনে হচ্ছে অলরেডি। ওকে, এটা হচ্ছে একটা ব্যাপার। এবং তারপরে রিভিশন দেওয়ার লাস্ট একটা ভালো সময় হচ্ছে পেপার ফাইনাল। সো এই পেপার ফাইনাল দেখবা হচ্ছে এই 30 দিন পরে পেপার ফাইনাল খুব বেশি দূরে থাকবে না, কারণ অলরেডি তো এখন কত তারিখ, আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের প্রথম দিক চলতেছে আর কি। সো তোমাদের পরীক্ষা আসলে মিড ডিসেম্বর ধরে আমরা আগাতে বলি, তো সেক্ষেত্রে দেখবা পেপার ফাইনাল অলরেডি তখন চলে আসবে। সো পেপার ফাইনাল যখন তোমার হবে সেই পেপার ফাইনাল দেওয়ার সময় তোমার হচ্ছে সবগুলো চ্যাপ্টার আরেকবার রিভিশন দিতে হবে। তো সেক্ষেত্রে কোন স্ট্র্যাটেজি ফলো করব? সেক্ষেত্রে আমরা শুরুতে তোমার নীল কালিতে দাগানো কঠিন টপিক, তথ্য, ভুল করা তথ্য, ভুলের খাতা টপিক, এগুলো আগে সবগুলো চ্যাপ্টার ধরে ধরে শেষ করবা। যখন তুমি সবগুলো চ্যাপ্টারের এই জিনিসগুলো শেষ করলা, তারপরে তুমি যদি সময় পাও তারপর তুমি ফুল হাইলাইটেড যে বইয়ের অন্যান্য হাইলাইটের জায়গা যেগুলো আছে, যেগুলো তোমার কাছে কঠিন লাগতেছে না বা ভুল করো নাই, সেই জিনিসগুলো তুমি সলভ করবা। তাহলে অলরেডি দেখো তোমার ডেইলি এক্সামের সময় কিংবা তোমার রিভিউ এক্সামের সময় তুমি অন্যান্য যতগুলা এক্সাম দিচ্ছ প্রত্যেকটা এক্সামের পরে তোমার ভুলের খাতাটা এনরিচ হবে, তোমার ভুল করা তথ্য টপিকের সংখ্যা বাড়বে। সো প্রত্যেকটা বারে কিন্তু তোমার বইয়ের মধ্যে দাগ পড়বে, এই দাগটা দিতে হবে আসলে, বুঝছো? তাহলে এই জিনিসটা তুমি ফিল্টার করতে পারবা। অনেক সময় খুব পরিচিত জিনিসও আমরা ভুল করে ফেলি, অনেক পরিচিত কনসেপ্টও আমরা ভুল করে ফেলি। কারণ কি? কারণ অনেকদিন হয়তো বা দেখা হয় নাই, যার জন্য পরিচিত টপিকটা অপরিচিত হয়ে গেছে। সো অবশ্যই সেই টপিকটা এখন তোমার নতুন করে দেখতে হবে, নতুন করে রিভিশন দিতে হবে, বুঝতে পারছো? যেন প্রত্যেকটা এক্সামের পরেই দেখবা যে ভুলের খাতাটা বাড়বে, টপিকের সংখ্যা বাড়বে, ভুল করা তথ্যের সংখ্যা বাড়বে, যেগুলো তোমার বইয়ের মধ্যে তুমি নীল কালি দিয়ে মার্ক করে রাখছো, বুঝতে পারছো? সো এভাবে তুমি যদি রিভিশনটা সাজাও তাহলে আমার মনে হয় যে সবচেয়ে ইফেক্টিভ ওয়েতে তুমি জিনিসটা রিভিশন দিতে পারবা। এবং সত্যি কথা বলতে
যেই জিনিসটা করতে সবচেয়ে বেশি খারাপ লাগে আমাদের অথবা করতে মোটেই মন চায় না সেটা হচ্ছে রিভিশন। যে এই কঠিন কাজটা করতে পারবে সেই হচ্ছে এই এডমিশন প্রস্তুতির দৌড়ে আগায় থাকবে। বুঝতে পারছো? সো যতই কষ্ট হোক না কেন এই কষ্টের মধ্য দিয়ে আমাদের যেতে হবে, কারণ এই এডমিশন প্রস্তুতিতে আসলে জয় সবার হয় না। যারা সর্বোচ্চ পরিশ্রমটা করতে পারে আল্লাহর রহমতে তারাই হচ্ছে ভালো একটা রেজাল্ট করতে পারে। তো এই আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এই রিভিশন সংক্রান্ত যতগুলো প্রশ্ন তোমাদের মনের মধ্যে ছিল যে ভাইয়া কি রিভিশন দিব, কিভাবে রিভিশন দিব, কয়বার রিভিশন দিব, সেই ব্যাপারগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো নেক্সটে তোমরা কোন বিষয়ের ভিডিও চাও সেটা কমেন্ট সেকশনে জানাও। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, তাহলে আমি আরো ইন্সপায়ার্ড হব। বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো, ভালো করে পড়াশোনা করতে থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।